হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস 9-এর অ্যাডমিশন টেস্টের ইংলিশের উপরে ক্লাসটা হবে। সো ইংলিশ ক্লাসে হচ্ছে আমি মূলত আজকের ক্লাসে তোমরা জানতে পারবা বা আপনারা জানতে পারবেন যে ইংলিশে কত মার্কের এক্সাম হবে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভর্তি পরীক্ষাতে ক্লাস 9-এ কোথা থেকে কোশ্চেন করা হবে, কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং মানববন্ধন আমি ট্রাই করবো যে সবগুলো কোয়েশ্চেনের সলিউশন বা হচ্ছে মানে আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকে এগুলোর অ্যান্সার দিয়ে দিতে। যদিও একটা ক্লাসে হচ্ছে সব কিছু কভার করা পসিবল না, তারপরেও ট্রাই করবো যে আমি বুঝিয়ে দিতে যে আসলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। বাকি বিষয় তোমাদের নিজেদের পড়ে নিতে হবে বেসিকলি। যদিও কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি ট্রাই করবো হেল্প করতে। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আজকে ক্লাসে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্লাস ফলো করে যাতে তোমরা প্রিপারেশন নাও, মডেল টেস্টে পার্টিসিপেট করো। কারণ আমি যেহেতু আগামী মাসের মানে নভেম্বরের 9 তারিখ থেকে মডেল টেস্ট নিব, এখন মডেল টেস্টের আগে যদি আমি কোনো ক্লাস না নেই অথবা কোনো গাইডলাইন না দিই, তো তোমরা হচ্ছে এই মডেল টেস্টের আগে যে প্রিপারেশনটা নিবা সেটা কোন বেসিসে নিবা সেটা নিয়ে তোমরা কনফিউজড আপাতত। তো ওই কনফিউশনগুলো দূর করার জন্যই মূলত ক্লাসটা নেওয়া। সো ক্লাসটার উপর ভিত্তি করে তোমরা পড়ালেখা করবা বা হচ্ছে টপিকগুলো কমপ্লিট করে ফেলবা এবং হচ্ছে মডেল টেস্টগুলো মূলত ওই প্যাটার্নে হবে। ওই প্যাটার্ন বলতে আমি যেই কথাগুলো বলে দেবো এটা মূলত হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাডমিশন টেস্টের জন্য যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলো আমি আজকে ভালোভাবে বুঝিয়ে দিব। মডেল টেস্টগুলো আমাদের রেসিডেন্সিয়াল প্যাটার্নে করা, তো যাতে তোমরা মডেল টেস্টে ভালোভাবে পার্টিসিপেট করতে পারো এবং আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারো। সো ইংলিশ হচ্ছে তোমার কত মার্কের বলো তো? ইংলিশে গত বছর আসছিল কত মার্কের বলো তো? 25 মার্কের। ইংলিশে কত মার্কের আসছিল? 25 মার্কের। আচ্ছা, ইংলিশ তো অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখন হচ্ছে তোমরা যদি কেউ বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো বা হচ্ছে বার্ষিক পরীক্ষাও তোমরা ইংলিশের উপর পরীক্ষা দিবা, সো এটা অবশ্যই তোমাদের ভালোভাবে শিখতে হবে। অ্যান্ড আলটিমেটলি ইংলিশের গুরুত্ব আই গেস তোমাদের বোঝার কথা, তোমরা ছোটবেলা থেকে ইংলিশ শিখে আসছো এবং এটা নিয়ে সাফার করতেছো। দেখো, এখন হচ্ছে অ্যাডমিশন টেস্টে বা আমাদের মডেল টেস্টে পার্টিসিপেট করার জন্য আমরা কিভাবে পড়বো, কতটুকু পড়বো, এই জিনিসটা আমি চলে যাই। তো ইংলিশে বেসিকলি হচ্ছে আমাদের 25 মার্কের, কিন্তু এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে সেকেন্ড পেপার থেকে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে কোথা থেকে বলো তো? সেকেন্ড পেপার থেকে। সেকেন্ড পেপার থেকে যেহেতু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে হচ্ছে সবার আগে আমি বলে দিই ফার্স্ট পেপার থেকে কি করবা তোমরা। ফার্স্ট পেপার থেকে তোমরা হচ্ছে তোমাদের কয়টা ইউনিট আছে বলো তো? 9টা ইউনিট আছে। 9টা ইউনিট আছে। 9টা ইউনিটের ক্ষেত্রে তোমরা হচ্ছে যেটা করবা, এই 9টা চ্যাপ্টার বা ইউনিট থেকে তোমাদের এমন কোনো ওয়ার্ড যাতে না থাকে যেটার অর্থ তোমরা জানো না। কারণ তোমাদের ইংলিশে মেক সেন্টেন্স আসতে পারে। সো তোমরা যদি সেন্টেন্সের ওয়ার্ড মিনিং না জানো তাহলে হচ্ছে তোমরা কিন্তু মেক সেন্টেন্স করতে পারবে না। তোমরা হচ্ছে এই জিনিসটাকে লাইটলি নিও না। আমি ইংলিশের ক্ষেত্রে বলছিলাম, বাংলার ক্ষেত্রে আবার বলতেছি। ধরো হচ্ছে ট্রেডিশনাল, হ্যাঁ, ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্য। এখন ট্রেডিশনাল অর্থ হচ্ছে তোমরা জানো না, এখন তুমি একটা মেক সেন্টেন্স করলেই কিন্তু তুমি মার্ক পেয়ে যাবে না। ধরো ট্রেডিশনাল দিয়ে যদি তুমি একটা মেক সেন্টেন্স করে ফেললা যে ট্রেডিশনাল ইজ এ ইংলিশ ওয়ার্ড, হোয়াট ইজ ট্রেডিশনাল, এই ধরনের, সেক্ষেত্রে কিন্তু তুমি মার্ক পাবা না। ওকে, তোমার ট্রেডিশনাল এটার অর্থ ইউজ করে তোমার মেক সেন্টেন্স করতে হবে। যেমন হচ্ছে ট্রেডিশনাল দিয়ে কি সেন্টেন্স করা যায় বলো তো? যেমন ভাটিয়ালি ইজ আওয়ার ট্রেডিশনাল সং, ভাটিয়ালি আর ভাওয়াইয়া ইজ আওয়ার ট্রেডিশনাল সং। সো এভাবে তুমি করতে পারো ইউজ করে। সো মেক সেন্টেন্স এভাবে করতে হলে অবশ্যই তোমার ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। সো এই আমি কি বললাম বলো তো? এই 1 থেকে 9 পর্যন্ত এমন কোনো ওয়ার্ড থাকা যাবে না যেটার অর্থ তুমি জানো না। এক্ষেত্রে তোমরা যেভাবে পড়বা সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। তোমরা স্ক্যানিং পদ্ধতিতে পড়বা, ঠিক আছে? সো তুমি যখন হচ্ছে ধরো আওয়ার ফক সং এটা যখন পড়তে যাবা তখন হচ্ছে পড়ার ক্ষেত্রে তুমি কি করবে বলো তো? আমি একদম ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ধরো এটা পড়বা, প্রথমে কিছু বোঝার দরকার নেই, তুমি জাস্ট দেখবা যে এগুলোর ভেতরে কোন ওয়ার্ডটার অর্থ তুমি জানো না। এখান থেকে দেখবা কোন ওয়ার্ডটার অর্থ জানো না। ধরো হচ্ছে ট্রেডিশনাল অর্থ জানো না, তারপরে হচ্ছে এক্সিস্টেডের অর্থ জানো না, সাপোজ ধরো। তারপরে হচ্ছে ধরো ইনস্ট্রুমেন্টের অর্থ জানো না, সাপোজ ধরো, যদিও তোমরা জানার কথা। এই 3টার অর্থ জানো না, ঠিক আছে? তোমরা হচ্ছে এই জিনিসগুলো আগে দাগাবা।
দাগার পরে বা ফাইন্ড আউট করবা বা স্ক্যান করবা এই এক অধ্যায় থেকে। তারপরে এই ওয়ার্ডগুলোর অর্থ ভালোভাবে শিখে ফেলবা, ঠিক আছে, ওয়ার্ডের অর্থগুলো ভালোভাবে শিখে ফেলবা। তারপরে কি করবা, এই তার মানে কি, এখান থেকে যতগুলো আননোন ওয়ার্ড আছে তোমার সবগুলোর অর্থ তুমি জানো, আর যেগুলো জানো সেগুলো তো জানো। তার মানে এই ওয়ার্ড থেকে তোমার সব ওয়ার্ড মিনিং তোমাদের জানা। তারপরে তুমি জাস্ট একবার অথবা দুইবার ভালোভাবে রিডিং করে ফেলবা। রিডিং করে ফেলে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করার ট্রাই করবা। এভাবে করলে তোমাদের বা ইংলিশ ফার্স্ট পেপার ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই হচ্ছে এই অনুশীলনীতে যেই তোমাদের গ্যাপ ফিলিং বা হচ্ছে মেক সেন্টেন্স বা যে টাস্কগুলো দেওয়া থাকে এগুলো ভালোভাবে কমপ্লিট করার ট্রাই করবা। টিচাররা যখন কোয়েশ্চেন করে তখন এখান থেকে কোয়েশ্চেন করার ট্রাই করে। এখানে হচ্ছে রেসিডেন্সিয়ালে যে অ্যাডমিশন টেস্ট হবে সেটা তোমাদের গতানুগতিক একাডেমিক ওয়েতে হবে না। সো অবশ্যই এই এখানে যে কোয়েশ্চেনগুলো বলা থাকে বা যে টাস্কগুলো দেওয়া থাকে অনুশীলনীতে ওগুলো ভালোভাবে কমপ্লিট করার ট্রাই করবা। আর যে মেইন পড়াটা সেটা কিভাবে পড়বা সেটা তো বললাম, প্রথমে স্ক্যানিং করবা, ওয়ার্ড মিনিং এর অর্থগুলো জানবা, তারপরে লাইন বাই লাইন অর্থ সহকারে ভালোভাবে কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, এখানে যা আছে সব কিছু এভাবে কমপ্লিট করে ফেলবা। তোমাদের হচ্ছে অনুশীলনী সহ। এটা হচ্ছে ফার্স্ট পেপার গেল। ফার্স্ট পেপার নিয়ে আমি আর কথা বলতেছি না। ফার্স্ট পেপারে সোজা কথা, এই ফুল অধ্যায়তে এমন কোনো ওয়ার্ড থাকা যাবে না যেটার অর্থ তুমি জানো না, একদম সাফ সাফ কথা আমি বলে দিলাম। সেকেন্ড পেপার, আচ্ছা সেকেন্ড পেপারে আসো। সেকেন্ড পেপারের জন্য তোমাদের কি কি আসতে পারে, তোমাদের আসতে পারে কি কি আমি বলে দেই। এক নম্বরে হচ্ছে টেন্স, সরি ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব। 3 নম্বরে হচ্ছে ন্যারেশন। 4 নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 'ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স'। এটা ছাড়া 5 নম্বরে আসতে পারে তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। 6 নম্বরে আসবে কি বলতো, 6 নম্বর হচ্ছে আর্টিকেল অথবা প্রিপজিশন। আর্টিকেল অথবা প্রিপজিশন, ওকে। তারপরে হচ্ছে তোমাদের পাংচুয়েশন মার্কও আসতে পারে, বাট এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্ব আর ন্যারেশন, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আর ভয়েস চেঞ্জটা কিন্তু ট্রান্সফরমেশনের ভিতরে চলে আসে, ঠিক আছে, ভয়েস চেঞ্জটা ট্রান্সফরমেশনের ভিতরে চলে আসে। আর্টিকেল প্রিপজিশন, পাঁচ স্পিচ। সো মূলত আসবে এই কটা টপিক থেকে, এখান থেকে পাঁচ করে আসতে পারে, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ আসতে পারে, প্যারাগ্রাফের বিষয় আমি প্যারাগ্রাফের বিষয়টা ক্লিয়ার করে দিই। প্যারাগ্রাফটা আসবে তোমাদের এই যে ফার্স্ট পেপার যে টপিকগুলো আছে এগুলো থেকে আসার বেশি পসিবিলিটি। যেমন হচ্ছে কালচার থেকে আসতে পারে, আওয়ার ট্রেডিশন থেকে মানে প্যারাগ্রাফের টপিকগুলো কি কি হইতে পারে আমি ধারণা দিচ্ছি। তোমরা যখন এই গল্পগুলো ভালোভাবে পড়বা, এই গল্প থেকে ট্রাই করবা যে হচ্ছে প্যারাগ্রাফ আসলে যাতে লিখতে পারো ওইভাবে পড়বা। এখানে হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে যে ট্রেডিশনাল যে আমাদের যে প্যারাগ্রাফগুলো আছে, রেইনি সিজন, তারপরে ফুড অ্যাডাল্ট্রেশন, টি স্টল, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপরে হচ্ছে প্রাইস হাইক, হ্যাঁ, এগুলো তো ট্রেডিশনাল প্যারাগ্রাফ, এগুলো থেকে তো হচ্ছে আসতেই পারে, আর এগুলো তো অলরেডি তোমরা শিখতেছো। এছাড়া এর বাইরে যে প্যারাগ্রাফগুলো আসতে পারে সেগুলো হচ্ছে এই টপিক থেকে এই টপিকগুলো থেকে তোমাদের প্যারাগ্রাফ আকারে আসতে পারে। প্যারাগ্রাফ আসলে 5 মার্কের আসবে। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আননেসেসারি জিনিস অ্যাভয়েড করবা। আর হচ্ছে প্যারাগ্রাফের যে প্যাটার্ন আছে, যে টপিক সেন্টেন্স, তারপরে বডি প্যারাগ্রাফ, কমপ্লিটিং সেন্টেন্স বা এন্ডিং সেন্টেন্স, এই জিনিসগুলো ভালোভাবে মেনটেন করে দেওয়ার ট্রাই করবো অবশ্যই। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে যে হেলথ অ্যান্ড হাইজিন, এখান থেকে আসতে পারে। তারপর হচ্ছে এগুলোর ভেতরে কি বলা হয়েছে আসলে আমি না পড়লে তো বুঝতে পারবো না। তো এগুলোর ভেতরে যদি কোনো টপিক থাকে যেটা প্যারাগ্রাফ আকারে আসার মতো, ওই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে কমপ্লিট করবা। তো প্যারাগ্রাফ আসতে পারে। গ্রামার টপিকের ক্ষেত্রে আমি এই টপিকগুলো বললাম, এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো পড়ার ক্ষেত্রে আমি তোমাদের একটু আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাজেশন দিব। সেটা হচ্ছে তোমরা হচ্ছে মনে করো যে রাইট ফর্ম অফ ভার্ব, কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি? রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হলে তোমার কি শেখা লাগবে, কি জানা থাকা লাগবে বলো তো? তোমার অবশ্যই পার্সন সম্পর্কে জ্ঞান থাকা লাগবে,
পার্সন, তারপর টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকা লাগবে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো ইংলিশ হচ্ছে একটা টপিকের সাথে একটা টপিক কি কানেক্টেড, একটা টপিকের সাথে একটা টপিক ভালোভাবে কানেক্টেড। যেমন টেন্স না পারলে তুমি ন্যারেশন পারবা না, তুমি রাইট ফর্ম অফ ভার্ব পারবা না, তুমি ভয়েস পারবা না, তুমি হচ্ছে ট্রান্সফরমেশন পারবা না। ঠিক আছে, এক টেন্স না পারলে তুমি এই জিনিসগুলো পারবা না। সো তোমরা হচ্ছে টেন্স না শিখে যদি সরাসরি এগুলো শিখতে যাও তখন এগুলো কোনোটাই পারবা না। আর যদি টেন্স শিখো, তোমার রাইট ফর্ম অফ ভার্বের ভালোভাবে যদি টেন্স শিখতে পারো, প্রত্যেকটা টেন্সের অর্থ সহকারে কোনটা কোন সময় কোন টেন্স হয়, এই জিনিসগুলো যদি ভালোভাবে শিখতে পারো, রাইট ফর্ম অফ ভার্বের 70% তোমাদের শেখার কথা, ভয়েস চেঞ্জের হচ্ছে 80% ভালোভাবে শেখার কথা, সো ন্যারেশন হচ্ছে ইজিলি করার কথা। সো তোমরা কানেক্টেড রেখে পড়বা, মানে যেই টপিক পড়লে একটা টপিক পারার জন্য যেই যেই জিনিসগুলো আগে পারা দরকার ওই জিনিসগুলো আগে শিখে তারপর ওই টপিকগুলো শিখবা। আমার কথাটা কি বুঝতে পারছো? তুমি যদি সরাসরি রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো মুখস্থ করতে দাও, সো ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ, তোমার অনেক বেশি হ্যাসেল হবে, অনেক বেশি হ্যাসেল হবে। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের আসলে আমি তো টপিকগুলো আলাদাভাবে পড়ানোর ওয়ে নাই, বা আসলে এখন ওই সুযোগটা নাই যে তোমাদের পড়িয়ে দিব সবকিছু। সুযোগ থাকলে অবশ্যই পড়াতাম। পার্টস অফ স্পিচ থেকে আমি যদি একটু সংক্ষেপে বলি, পার্টস অফ স্পিচ কত প্রকার বলো তো? 8 প্রকার। নাউন, এখানে নাউন থেকে হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে 3 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে 2 প্রকার, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বিষয়গুলো হচ্ছে তোমরা ভালোভাবে পারা লাগবে। ঠিক আছে, যেমন প্রপার নাউন কি বলো তো? যেমন একটা ক্লাসে যদি ধরো অনেকগুলো বাচ্চা থাকে, তো সবার ইন্ডিভিজুয়াল নাম থাকে, রহিম, করিম, এটা হচ্ছে প্রপার নাউন। আর সবার যে সাধারণ নাম সেটা হচ্ছে কি বলতো? কমন নাউন। যেমন হচ্ছে ম্যান, ওই ক্লাসে সবাই হচ্ছে কি বালক, বয়, এটা হচ্ছে কমন নাউন, মানে বয় বললে সবাইকে বোঝায়, ম্যান বললে সবাইকে বোঝায়, বা গার্ল বললে যারা গার্ল আছে সবাইকে বোঝায়, বা স্টুডেন্ট বললে ওই ক্লাসে সবাইকে বোঝায়, এটা হচ্ছে কমন নাউন। আর যদি ওই আর হচ্ছে কালেক্টিভ নাউন হচ্ছে সবাইকে যখন একটা হিসেবে ধরা হয়, যেমন ক্লাস, একটা ক্লাসে একটা ক্লাস মানে ওই ক্লাসে সবাইকে একসাথে একটা ধরা হয়। ঠিক আছে, বা একটা ব্যাচ, ওই ব্যাচে সবাইকে একটা ধরা হয়, বা একটা গ্রুপ, ওই গ্রুপের সবাইকে একটা হিসেবে ধরা হয়। যখন অনেকগুলো জিনিসকে একটা হিসেবে ধরা হয় তখন হচ্ছে ওটা কালেকটিভ নাউন। আর মেটেরিয়াল নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না, সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ধরা ছোঁয়া যায় না, জাস্ট বাইরে থেকে উপলব্ধি করা যায়। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা ভালোভাবে সব প্রত্যেকটা জিনিসের ডিফারেন্স বুঝে ভালোভাবে পড়ো পার্টস অফ স্পিচ, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্বটা ভালোভাবে পড়বা। ভার্বের ক্ষেত্রে হচ্ছে তোমার ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, তারপরে হচ্ছে তোমার উইক ভার্ব, স্ট্রং ভার্ব, মোডাল অক্সিলারি। এই জিনিসগুলো তোমাদের ভালোভাবে শিখতে হবে। না শিখে আসলে তোমরা যেটা ভুল করো, তোমরা হচ্ছে পরের টপিকগুলো করতে যাও। তোমরা যদি এই বেসিক বিষয়গুলো যদি ভালোভাবে কমপ্লিট করো, তারপরে যদি হচ্ছে ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই জিনিসগুলো করো, তাহলে অনেক ইজি হয়। আর তোমরা দেখবা তোমরা হচ্ছে সেম জিনিস কিন্তু প্রত্যেক ক্লাসই করো। দেখা গেছে যে আর্টিকেল, ছোটবেলা থেকেই কিন্তু আর্টিকেল শিখে আসতেছো, সেম জিনিস। প্রিপজিশন কিন্তু ছোটবেলা থেকেই শিখে আসতেছো, টেন্স ছোটবেলা থেকেই শিখে আসতেছো, বা ভয়েস চেঞ্জ ক্লাস 6, 7, 8 থেকে শিখে আসতেছো, সেম জিনিস শিখে আসতেছো। ঠিক আছে, বাট তারপরও এখন পারতেছো না। বা ন্যারেশন হচ্ছে আগে থেকে শিখে আসছো, ন্যারেশন মেবি 7 থেকে। সো এটা না পারার কারণ হচ্ছে তোমাদের বেসিকের সমস্যা। সো বেসিকটা যদি আগে ক্লিয়ার করে নাও, তখন হচ্ছে পরের জিনিসগুলো তোমরা ইজিলি পারবা। এক্ষেত্রে গ্রামার টপিকগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমাদের ক্লাস 8-এর গ্রামার যে বইটা আছে ওই বইটা অবশ্যই প্রায়োরিটি পাবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখি যে ওই বইতে তোমাদের কি গ্রামার টপিক আছে, ওই জিনিসটা আমি একটু দেখে নেই, তখন আমি তোমাদের আরেকটু ভালোভাবে সাজেস্ট করতে পারবো। আচ্ছা দেখো, আমি যে টপিকগুলোর কথা বললাম ওই টপিকগুলোই আছে মূলত। এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ আছে। এই পার্টস অফ স্পিচটা একদম ভালোভাবে আমি যেভাবে বললাম যে ডিটেলস সহকারে পড়তে হবে। ডিটেলস বলতে পার্টস অফ স্পিচের ভিতরে নাউনটা ভালোভাবে ডিটেলস আকারে পড়বা,
প্রোনাউন তো তোমরা পারবা, প্রোনাউন যে 8 প্রকার, জাস্ট 8 প্রকার পড়লেই হবে। অ্যাডজেক্টিভটা ভালোভাবে পড়বা, অ্যাডভার্বটা মোটামুটি ডিটেলস পড়বা, ভার্বটা ভালোভাবে ডিটেলস আকারে পড়তে হবে, কনজাংশন প্রিপোজিশন এই দুটো একটু ভালোভাবে পড়তে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওই জিনিসগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, আর কনজাংশন লাগবে না। মোডাল অক্সিলারির ক্ষেত্রে হচ্ছে যেমন মোডাল অক্সিলারি কি, এটা কোথায় বসে, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে হবে। মানে সবগুলোই বলতেছি পড়তে হবে, আসলে করার কিছু নাই। মোডাল অক্সিলারির ক্ষেত্রে আমি বলি এটা পড়বা কিভাবে, আমি শর্ট একটা টেকনিক তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো হচ্ছে আই ক্যান রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখতে পারি। এখানে ক্যানের জায়গায় আমরা যদি কুড বসাই, আই কুড রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখতে পারতাম। আই মে রাইট এ পোয়েম, আমি হয়তো একটি কবিতা লিখতে পারি, বা আমি হয়তো একটা কবিতা লিখবো। আই মে রাইট এ লেটার, আই মাইট রাইট এ লেটার, আই মাইট রাইট এ পোয়েম, আমি হয়তো একটা কবিতা লিখতে পারতাম। আই মাস্ট রাইট এ পোয়েম, আমি অবশ্যই একটি কবিতা লিখবো। আই হ্যাড টু রাইট এ পোয়েম, আমার একটি কবিতা লিখতে হতো। তারপরে হচ্ছে আই হ্যাভ টু রাইট এ পোয়েম, আমার একটি কবিতা লিখতে হবে। তারপর হচ্ছে আই ডেয়ার রাইট এ লেটার, আমার একটি কবিতা লেখার সাহস আছে। সরি, লেটার হবে না, পোয়েম, আমি বারবার লেটার বলে ফেলতেছি, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। উদাহরণ দিতে সেম জিনিস আসলে হয়ে যায় আর কি। তারপর আই শুড রাইট এ পোয়েম, আমার একটি কবিতা লেখা উচিত। এই যে প্রত্যেকটা ওয়ার্ড আমি যখন বসাই তখন হচ্ছে অর্থের যে ডিফারেন্সটা হয়, এই জিনিসটা অবশ্যই ভালোভাবে শিখবা। হ্যাঁ, এই জিনিসটা ভালোভাবে শিখবা। আর মোডালের যে ব্যবহার, মোডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা শিখবা। মোডাল অক্সিলারি যুক্ত যেই সেন্টেন্সগুলো আছে এগুলোর ভয়েস চেঞ্জ শিখবা, তাহলে হয়ে যাবে। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এই জিনিসটাও যেহেতু তোমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশনের জন্য, এখানে যে টপিকগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। যদিও ইংলিশের ক্ষেত্রে আসলে কোনো সিলেবাস হয় না, কারণ এই টপিকগুলো শিখতে হলে কিন্তু ইংলিশের বাকি টপিকগুলো, যেমন টেন্স যদি এখানে নাও থাকে, আছে যদিও, ধরো বাকি টপিকগুলো তোমাদের শিখতে হবে। যেমন টেন্স ভালোভাবে শিখতে হলে কিন্তু তোমাদের পার্সন সম্পর্কে আইডিয়া থাকা লাগে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের সাথে ভার্বের সাথে অ্যাজ বাই ইএস হয়। এখন পার্সন সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে তখন টেন্সও তুমি পারবে না। সে ইংলিশ হচ্ছে একটা টপিকের সাথে একটা টপিক কানেক্টেড, এই জন্য হচ্ছে ইংলিশের যদিও কোনো সিলেবাস হয় না, তারপরও এই টপিকগুলো থেকে সরাসরি কোশ্চেন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখানে হচ্ছে এই যে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গতবার আসছিল সেন্টেন্স, ভয়েস, আর হচ্ছে এটা থেকে হচ্ছে ট্রান্সফরমেশন আকারে আসতে পারে, আর এগুলো থেকে হচ্ছে আসতে পারে পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, কোনটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এভাবে আসতে পারে 5 মার্কের। সো অনেকভাবে কোয়েশ্চেন করতে পারে। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন যেহেতু আছে, এখান থেকে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার থেকে করতে পারে, যে কয়েকটা লাইন উঠিয়ে দিয়ে বলতে পারে যে এখান থেকে এটাকে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন বসাও আর কি, করো। সো মোটামুটি এই ছিল। আমি আসলে তোমাদের মানে কয়েকটা ধরো 10 থেকে 12টা ইংলিশ ক্লাস যদি নিতে পারতাম, মোটামুটি সবগুলো টপিক শেষ করে দেওয়া পসিবল হতো আমার জন্য, যদি আমার ওই সুযোগটা নাই বা আমার ওই টাইমটা হবে না। সো তোমরা তোমাদের মতো পড়ো, যদি কোনো হেল্প লাগে, কোনো টপিক নিয়ে প্রবলেম হয়, বা কোনো টপিক কিভাবে শুরু করবা বা কিভাবে পড়ে ফেলবা বা কিভাবে পড়লে তোমাদের সুবিধা হবে, এটার জন্য যদি কোনো হেল্প লাগে অবশ্যই জানাবা। আর ভোকাবুলারিগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার বা মেমোরাইজিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার ইডিয়াম ফ্রেজ যদি কোনো বই থেকে পড়তে পারো, ইডিয়াম ফ্রেজ পড়বা, গ্রুপ ভার্ব পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা। আর হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমের ক্ষেত্রে এখানে অবশ্যই ফার্স্ট পেপারে যে ভোকাবুলারিগুলো আছে, ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটে যতগুলো ওয়ার্ড মিনিং আছে ওইগুলো যদি পড়ো, দ্যাটস এনাফ তোমার জন্য। তারপরে যদি তুমি এক্সট্রা শিখতে চাও, সেক্ষেত্রে তো আসলে শেখা শেষ নয়। সো মোটামুটি এই ছিল ইংলিশের আউটলাইন। তোমার যদি আর কোনো সেন্টেন্স সম্পর্কে যদি আমি একটু বলি, সেন্টেন্স দুইভাবে হচ্ছে তোমরা পড়ে আসছো, যেমন হচ্ছে নেগেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ। সো ট্রান্সফরমেশনে এভাবে আসতে পারে, একটা সেন্টেন্স থেকে নেগেটিভ করতে বলা হতে পারে, ইম্পারেটিভ করতে বলা হতে পারে, অপটেটিভ বা এক্সক্লেমেটরি করতে বলা হতে পারে। আবার সেন্টেন্স স্ট্রাকচারগত হতে 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো ওই জিনিসগুলো তোমাদের আসতে পারে। সো
সব কিছু তোমার মোটামুটি পড়া লাগবে ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমাদের যদি আর কোনো ফার্দার ইনকোয়ারি থাকে অবশ্যই জানাবা। আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমাদের মডেল টেস্ট তো জানোই যে আগামী মাসে 9 তারিখ থেকে 7 তারিখ থেকে শুরু, 7 তারিখ থেকে শুরু আর কি। আমি মডেল টেস্টের রুটিন বা ডিটেলস তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? আল্লাহ হাফিজ।